So men and girls, welcome to the class of verb and verbals, especially the gerund, participle and infinitive for HSC. কেন লিখেছি আমি এই ফর এইচএসসি? কারণ তোমরা প্রথমেই যখন দেখবা ক্লাসটা ভার্ব নিয়ে, তখন তোমাদের মনে ধারণা হবে, আরে এই তো ক্লাস 6-এর ক্লাস, তাই তো, ক্লাস 6-7-এর পোলাপান এসব পড়ে, আমরা কেন পড়বো, এরকম একটা টেন্ডেন্সি তোমাদের ভিতর কাজ করবে। তা ঠিক আছে, বলো তো, হোয়াট কাইন্ড অফ পার্টস অফ স্পিচ জেরান্ড ইজ? জেরান্ড কোন পার্টস অফ স্পিচ? জেরান্ড কোন পার্টস অফ স্পিচ হিসেবে সেন্টেন্সের ভিতরে বসে বলো? হ্যাঁ ঠিক আছে, বুঝেছি, ওই পর্যন্তই। আচ্ছা ঠিক আছে, তারপরে বলো, হাউ মেনি কাইন্ডস অফ পার্টিসিপল আর দেয়ার? মানে পার্টিসিপল কয় ধরনের সেটা বলো। এটাও হবে না। দ্যাট ইজ হোয়াই ইউ নিড টু ডু দ্য ক্লাস। এখানে ফর এইচএসসি আমি এমনি লিখিনি যে ফর এইচএসসি, ঠিক আছে, ক্লাসটা করা লাগবে, কারণ নেক্সটে যখন আমি ফ্রেজ করাবো তখন এই জেরান্ড, পার্টিসিপল আর ইনফিনিটিভ ব্যাপকভাবে লাগবে, না হলে ফ্রেজের কিছু বুঝবা না, আর ফ্রেজ না বুঝলে মডিফায়ারের কিছু হবে না। সো লেটস স্টার্ট দ্য ক্লাস। সো at first we can see the slide is for verbs. So মানে আমি ভার্ব থেকে শুরু করলাম, কারণ ভার্বের পরেই তো তোমার ইনফিনিটিভ, জেরান্ড, পার্টিসিপল হিসাবের কনসেপ্ট আসে, তো ভার্ব থেকে প্রথমে শুরু করলাম। তো এগুলো নোট পোট তেমন করা লাগবে না, জাস্ট এমনি দেখে যাও। আমি এমনি ভার্ব দিয়ে যখন মানে পরে যায় ট্রানজেটিভ, ইনট্রানজেটিভ, তোমার প্রিন্সিপাল, নন ফাইনাইট, ফাইনাইট, এগুলো সব কনসেপ্ট আসবো। তো মানে ভার্বটা যাতে একটু ক্লিয়ার করে যাওয়া যায়, আমি শুধুমাত্র তাই ভার্ব সম্পর্কে দিয়েছি। তো ভার্ব তো সবাই জানো, ক্লাস 3 থেকে সবাই ভার্ব পড়ে আসছে, তাই তো। তারপরেও আমরা একটু দেখি আজকে ভার্ব কি। ভার্বস, হোয়াট আর ভার্বস? ভার্ব আসলে কি? Verbs are action words that describe what the subject of a sentence is doing. They are the heart of every sentence, expressing actions, occurrence and states of being. দেখো, ভার্ব আসলে কাজকে বোঝায় সরাসরি। ভার্ব আর অ্যাকশন ওয়ার্ডস যেগুলো কাজ বোঝায়, ডিসক্রাইব দ্য সাবজেক্ট মানে সাবজেক্টের ক্রিয়া বোঝায়, সেটা হচ্ছে ভার্ব। এখন সেটা কি? সেটা একটা সেন্টেন্সের হার্ট মানে কেন্দ্রবিন্দু। সেন্টেন্সের ভিতর ভার্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোনো ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স গঠন করা যাবে না। তাই সবাই জানি আমরা এটা। কনজুগেশন অফ ভার্বস, ভার্বের প্রকারভেদ। মোস্ট ভার্বস ইন ইংলিশ হ্যাভ 3 প্রিন্সিপাল পার্টস। 3 ধরনের হয় ভার্ব, প্রেজেন্ট পাস্ট আর পাস্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট, দিস ইজ দ্য বেস্ট ফর্ম অফ দ্য ভার্ব, আমরা সবাই জানি। তারপর পাস্ট টেন্স, দিস ফর্ম শোজ অ্যাকশন দ্যাট হ্যাপেন্ডেড ইন দ্য পাস্ট, সেই অ্যাকশন বোঝায় যেটা অতীতে ঘটে গেছে। আর পাস্ট পার্টিসিপল, দিস ফর্ম ইজ ইউজড উইথ অক্সিলারি ভার্বস, সহায়ক ক্রিয়া অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া। পাস্ট পার্টিসিপল শুধুমাত্র সাহায্যকারী ক্রিয়া গঠন করতে, টু ফর্ম পারফেক্ট টেন্স এবং প্যাসিভ ভয়েস। তো পাস্ট পার্টিসিপলের 3টা কাজ, সেটা অক্সিলারি ভার্বের সাথে বসে এবং সেটা পারফেক্ট টেন্স এবং প্যাসিভ ভয়েস তৈরি করে, সবাই জানি। এটা তেমন নোট করা লাগবে না, শুধুমাত্র হেডলাইনগুলো নোট করে নাও, টাইটেলগুলো নোট করো। হয়ে গেছে, তাই না? চলো, উইক ভার্বস। এবার আসি উইক ভার্বসের টার্ম, রেগুলার ভার্বস। ঠিক আছে, এগুলো তো আমরা জানি, উইক ভার্ব বা রেগুলার ভার্ব। উইক ভার্বস ফর্ম দেয়ার পাস্ট টেন্স অ্যান্ড পাস্ট পার্টিসিপল বাই অ্যাডিং ইডি অর ডি টু দ্য বেস ফর্ম। ঠিক আছে, মানে বেস ফর্ম অর্থাৎ এই যে এইগুলা, এর সাথে ডি অথবা ইডি যোগ করে পাস্ট আর পাস্ট পার্টিসিপল ফর্ম তৈরি করে। এগুলো তো আমরা জানি উইক ভার্ব। এই যে ওয়াক, ওয়াকড, প্লে, প্লেড, ওয়ার্কড, এইগুলা সাধারণ, তাই না? নোট করলে করে নিতে পারো, তা তেমন গুরুত্বপূর্ণ না, সবাই জানো আশা করি। নেক্সট, স্ট্রং ভার্বস অর্থাৎ ইরেগুলার ভার্ব, অনিয়মিত। ইরেগুলার কেন বলা হয়? হ্যাঁ, স্ট্রং ভার্বের ওই যে আমরা প্রায় ভুল করি, কারণ এখন লেখার সময়, রিটেন লেখার সময় ওই V2 ভুল হয়। স্ট্রং ভার্ব মূলত এগুলো আমরা মানে বানান আলাদা, যেহেতু এ দেখো বেস ফর্মে একটা বানান, পাস্ট টেন্সে একটা বানান, তো পাস্ট পার্টিসিপল আর একটা বানান। স্ট্রং ভার্বস ফর্ম দেয়ার পাস্ট টেন্স অ্যান্ড পাস্ট পার্টিসিপল ইন irregular ways, often they changing the vowel sound, অর্থাৎ ভাওয়েল মানে কি জানো? স্বরবর্ণ। ভাওয়েল মানে স্বরবর্ণ, ভাওয়েল সাউন্ড অর্থাৎ স্বরধ্বনি।
স্বরধ্বনি, ঠিক আছে, ভাওয়েল সাউন্ড অর্থাৎ স্বরধ্বনি। আর ভাওয়েল আর কনসোনান্ট, কনসোনান্ট মানে কি ব্যঞ্জন বর্ণ, কনসোনান্ট সাউন্ড, ব্যঞ্জন ধ্বনি, ঠিক আছে। বাংলা সেকেন্ড কি রে, মানে না ওটা স্বরধ্বনি বললো, ঠিক আছে। তো বাংলা সেকেন্ড পেপার আর ইংলিশের সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক, কিন্তু বাংলা সেকেন্ড পেপার অনেক বড় সিলেবাস হয়, কিন্তু ইংলিশের গ্রামার খুবই ছোট হয়। আমি আগেও বলেছি এই কথা যে ইংলিশ গ্রামারটা খুবই সংক্ষিপ্ত, অল্প, কিন্তু বাংলা গ্রামার অনেক বড়, বাংলার সাথে সম্পৃক্ত, এটা ঠিক। তো আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছি সেটা হলো যে শুধুমাত্র দেখো ভাওয়েলের চেঞ্জ হয়, আই এ ইউ, আই এ ইউ, বেস ফ্রম পাস্ট টেন্স অন পাস্ট পার্টিসিপল, এখানে আই এ ইউ শুধুমাত্র ভাওয়েল চেঞ্জ হবে, এটুক মনে রাখলে বানানটা ভুল হবে না তোমাদের, মানে শুধু এটাই মনে রাখবা যে এই আই ইউ এই পাঁচটার ভিতরে যে কোনো একটা চেঞ্জ হবে, তাই তো, ভাওয়েল তো জানো সবগুলো দিয়ে নাও নোট। মানে স্ট্রং ভার্বের বানান শুধুমাত্র আই এ ইউ, মানে ভিতরের ভায়োল চেঞ্জ হবে, এই যে গো, ওয়েন্ট, গান, এই পাঁচটা জিনিস চেঞ্জ হলে হয়। তো নোট করার করলে করো, না হলে চল গেলাম। হ্যাঁ, ভার্ব টু বি ফর্মস, ভার্ব এবার টু বি ভার্বের কনসেপ্ট, বেস ফর্ম বি, প্রেজেন্ট, প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট সিম্পল অর্থাৎ সিম্পল সেন্টেন্সে প্রেজেন্ট ফর্ম হবে, অ্যাম ইজ আর, এই তিনটা দিয়ে ব্যবহার হয়। তারপর পাস্ট, পাস্ট সিম্পলে তোমার ওয়াজ আর, আর পাস্ট পারফেক্ট এই প্রেজেন্ট পার্টিসিপল। এই দেখো পার্টিসিপলের কনসেপ্ট আগেই চলে আসলো। পার্টিসিপল মানে কি, ভার্বের সাথে আইএনজি যোগ, পরে যে আরও এলাবোরেটলি শিখবো, বাট এটা দিকে দেখে রাখো যে বিইং মানে বির আইএনজি ফর্ম বিইং, আর পাস্ট পার্টিসিপল তো সবাই জানো সেটা বিন, ইউজেস, ব্যবহার, এটাই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, নোট করা লাগবে এটা। এক্সপ্রেসিং এক্সিস্টেন্স, ঠিক আছে, কোনো কিছুর অস্তিত্ব বোঝাতে অথবা কোনো কিছুর পরিচয় বোঝাচ্ছে, এক্সপ্রেসিং এক্সিস্টেন্স। আই অ্যাম এ স্টুডেন্ট, আমি হই একজন স্টুডেন্ট, ছাত্র, দে আর ফ্রেন্ডস, তারা হয় বন্ধু, এই যে অ্যাম আর অস্তিত্ব বোঝাচ্ছে, তাই ভিডিও পজ দিয়ে নোট করবা, ঠিক আছে। চলো, ডিসক্রাইবিং কোয়ালিটিস, গুণাগুণ প্রকাশ করতে, গুণাগুণ, শি ইজ ইন্টেলিজেন্ট, সে হয় মেধাবী, উই আর ট্রায়ার্ড, আমরা ক্লান্ত, গুণাগুণ তো বোঝাই যাচ্ছে যে শি ইজ ইন্টেলিজেন্ট আর উই আর ট্রায়ার্ড, আমরা হলাম ক্লান্ত, গুণাগুণ বা বৈশিষ্ট্য বোঝাইছে সেটা। ইন্ডিকেটিং লোকেশন অর্থাৎ অবস্থান নির্দেশ করতে, সেখানে হি ইজ অ্যাট হোম, সে বাসায় আছে, সে কোথায় আছে, হি ইজ অ্যাট হোম, এই যে ইজ অ্যাট হোম। তারপর দে আর ইন দ্য পার্ক, তারা পার্কে আছে, ঘুরতেছে, বাদাম খাচ্ছে। শোয়িং পজিশন অর্থাৎ মালিকানা বোঝা যায়, পজিশন মানে কি, মালিকানা, কি হয়েছে ভাই, মালিকানা, মালিকানা বোঝাতে। মালিকানা বোঝাতে, ঠিক আছে। ইট ইজ মাইন, এটা আমার, দে আর আওয়ার্স, তারা আমাদের। সহজ, তেমন কঠিন না, দেখো এগুলো শুধু মানে কনসেপ্ট, কিসে কিসে মানে কি হিসেবে ব্যবহার হয় তাই। হেল্পিং ভার্ব, এবার সাহায্যকারী ক্রিয়া হিসেবে, বি ভার্বের ব্যবহার পাঁচটা, সাহায্যকারী ক্রিয়া হিসেবে পাঁচটা ব্যবহার মনে রাখো, কাজে লাগবে পরে। কোয়ালিটি বোঝায়, লোকেশন দেখায়, মালিকানা বোঝায়, পজিশন, আর কি প্রথমে আমরা দেখলাম অস্তিত্ব বোঝায়, এক্সিস্টেন্স অর্থাৎ অস্তিত্ব বোঝায়, পাঁচটা ব্যবহার। তো আই অ্যাম রিডিং এ বুক, এই যে অ্যাম হেল্পিং মানে অক্সিলারি ভার্ব হিসেবে সরাসরি বোঝাতে, তাই টু বি ভার্ব। দে ওয়ার প্লেয়িং ফুটবল, ঠিক আছে। আর ফাইনাইট ভার্ব অর্থাৎ সমাপিকা ক্রিয়া, ফাইনাইট ভার্ব অর্থাৎ সমাপিকা ক্রিয়া। তো a finite verb is a verb that shows agreement with its subject in person and number, and marked it marked for tense, and it marked for tense, কি রে? And it marked for tense. This means it changes its form to indicate whether it is present or past tense and whether the subject is singular or plural.
মানে কি ফাইনাইট ভার্ব টেন্স নির্দেশ করে, সেটা পাস্ট টেন্সে আছে না প্রেজেন্ট টেন্সে আছে, এবং টেন্সের তোমার সিঙ্গুলার বা প্লুরাল মানে সেটা এক বচন নাকি বহু বচন সেটা নির্দেশ করে। এক্সাম্পল অফ ফাইনাইট ভার্ব প্রেজেন্ট টেন্সে আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম রয়েছে সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার ফার্স্ট পারসন, আমরা তো বুঝি। তো দেখো ইউ আর এ টিচার, তুমি হও একজন শিক্ষক, সিঙ্গুলার সেটা সেকেন্ড পারসন করে আছে, সহজ কনসেপ্ট। নোট করতে চাইলে করতে পারো, টাইম দিলাম, করো নোট, সমস্যা নেই। চলো হ্যাঁ, পাস্ট টেন্সে দেখো আই ওয়াজ টায়ার্ড ইয়েস্টারডে, আমি গতকাল ক্লান্ত ছিলাম, সিঙ্গুলার সেটা পাস্ট এই যে ওয়াজ, তাই ইউ আর লেট ফর স্কুল, সিঙ্গুলার এটাও সেকেন্ড পারসন, সহজ কনসেপ্ট, এগুলো নিয়ে বেশি টাইম নষ্ট করার দরকার নেই। তারপর নন ফাইনাইট ভার্বস, নন ফাইনাইট ভার্বস অন দ্য আদার হ্যান্ড ডু নট চেঞ্জ ফর্মস টু শো এগ্রিমেন্ট উইথ এ সাবজেক্ট অর টু ইন্ডিকেট টেন্স, দে ইনক্লুড ইনফিনিটিভ জার্মান পার্টিসিপল, এই সেই মেইন থিং আমাদের ইনফিনিটিভ জার্মান পার্টিসিপল। ঠিক আছে, তো নন ফাইনাইট ভার্বই হলো মূলত ইনফিনিটিভ জেনারেটর পার্টিসিপল, যেটা কি বলে নন ফাইনাইট ভার্ব অন দ্য আদার হ্যান্ড মানে সাবজেক্ট সম্পর্কে সরাসরি তথ্য দেয় না, ঠিক আছে। ডু নট শো, দেখো ডু নট চেঞ্জ ফর্ম টু শো এগ্রিমেন্ট উইথ এ সাবজেক্ট, মানে সাবজেক্টের কাল ধরন অনুযায়ী সেটা পরিবর্তন করে না, মানে এটা প্রেজেন্ট টেন্সেও যে হিসেবে ব্যবহৃত হবে পাস্ট টেন্সেও সেই একইভাবে ব্যবহৃত হবে। অর টু ইন্ডিকেট টেন্স, মানে টেন্সের উপর মনে করো এটা কোনো প্রভাব ফেলে না, তুমি পাস্ট টেন্সেও ব্যবহার করতে পারবা, ফিউচারেও ব্যবহার করতে পারবা, যে কোনো জায়গায় ব্যবহৃত হবে সেটা বলতেছে। তো এক্সাম্পল অফ নন ফাইনাইট ভার্বস, এই যে ইনফিনিটিভ মানে কি টু যুক্ত ভার্ব, টু ইট, টু স্লিপ, খাইতে, ঠিক আছে। এরপরে আমি ভার্বাল মানে ইনফিনিটিভ জেনারেল পার্টিসিপল এতটাই গুরুত্বপূর্ণ যে তাদের গ্রামারে আলাদা একটা অংশ দেওয়া হয়েছে, মানে এই নন ফাইনাইট ভার্বের অংশ তারা, কিন্তু তারপরেও তাদের আলাদা করে ভার্বার বলা হয়, ভার্বালস, ঠিক আছে, ভার্ব অ্যান্ড ভার্বালস, প্রথমে আমাদের ক্লাসের নামই সেই ভার্ব অ্যান্ড ভার্বালস। এগুলো গুরুত্বপূর্ণ বলে এই তিনটা কনসেপ্টে তারা আলাদা করে আর একটা অংশ দিয়েছে। তো ইনফিনিটিভ জেরান কি আইএনজি, যেটা কিসের কাজ করে, জেরান নাউন, আর পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ তো জেরান আইএনজি যুক্ত ভার্ব যেটা নাউন হয়, আর পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল আর একটা আছে, প্রেজেন্ট পার্টিসিপল যেটা ভার্বের সাথে আইএনজি, মানে একই রকম কিন্তু সেটা সেন্টেন্সের স্ট্রাকচার এবং তার অবস্থান অনুযায়ী সেটা তোমার অ্যাডজেক্টিভের কাজ করে, ঠিক আছে। আর পার্টিসিপল মানেই মনে করো সরাসরি সেই অ্যাডজেক্টিভ, আর জেরান মানেই সেই নাউন, এটা নোট করো, এটা লাগবে, ভিডিও পজ দিয়ে নোট করো। হয়ে গেছে, চলো। হ্যাঁ, প্রিন্সিপাল ভার্বস, এ প্রিন্সিপাল ভার্বস অলসো নোন অ্যাজ এ মেইন ভার্বস। এখন প্রিন্সিপাল ভার্বে চলে আসলাম, ঠিক আছে। মেইন ভার্ব, ইট ইজ দ্য কোর মানে কি, মূল অংশ, মূল ভার্ব, ঠিক আছে, ইন এ সেন্টেন্স দ্যাট এক্সপ্রেসেস দ্য মেইন অ্যাকশন অর স্টেট অফ বিং, যেটা প্রধান কাজ বোঝাবে এবং প্রধান অবস্থা বোঝাবে কোনো সত্তার। বেইং বলতে তোমার এই যে বিইং ওয়ার্ডটা, এটা হলো সত্তা, মানে হচ্ছে তোমার কোনো বস্তু হতে পারে, কোনো ব্যক্তি হতে পারে, মানে যেটা যেখানে থাকবে সেটা। ইটস দ্য ভার্ব দ্যাট কনভে দ্য প্রাইমারি মিনিং অফ এ সেন্টেন্স, এটা হলো সেই ভার্ব যেটা বোঝায় ভার্বের প্রধান অংশ, প্রাইমারি মানে প্রধান, প্রাথমিক না, এখানে প্রধান, ঠিক আছে। এক্সাম্পল দেখো, হি রানস এভরি মর্নিং, সে প্রতিদিন সকালে দৌড়ায়। দে আর স্টুডেন্ট, তারা হলো স্টুডেন্ট। শি হ্যাজ এ ক্যাট, তার একটা বিড়াল আছে। এগুলো তো আমরা জানি, নোট করা হলে করো, ঠিক আছে, নোট করো, ভিডিও পজ দিয়ে নোট করো।
আর তোমার ইংলিশে একটা প্রবাদ আছে না, ফেলার্স ইজ দ্য পিলার্স অফ সাকসেস। এটা হলো একদম ঝাড়া মিথ্যে কথা। মিথ্যে কথা, এটা ইজ এ গ্রেট লাই, শুধুমাত্র বাংলাদেশে, ঠিক আছে। কারণ এইচএসসির পর যদি কোনো ছেলে ভালো কোনো জায়গায় না যেতে পারে, মানে এইচএসসির রেজাল্টের উপর তার জীবন নির্ভর করে, এটা কিন্তু সবাই তোমাকে বলে। কারণ দেখো, এইচএসসি কোনোভাবে খারাপ হয়ে গেলে, তুমি ভালো কোনো জায়গায় চান্স না পেলে, তোমার আর কিসের সাকসেস ভাই? তোমার তো সেই পিলার বানানোর জমিই থাকবে না, তুমি পিলার বসাবো কই? ফেলিয়ারের পিলার। মানে বাংলাদেশে এইচএসসি হলো কোর, মূল, এই যে কোর তো আমরা পড়লাম, ঠিক আছে। তো প্লিজ বি সিরিয়াস, কারণ এইচএসসির পর মানে একবার এইচএসসিতে খারাপ কিছু করে ফেললে, তোমার সেকেন্ড টাইম আবার এইচএসসি পরীক্ষা দিয়ে তারপর তোমার ওই ওই যে একটা প্রবাদ, যে ফেলার্স ইজ দ্য পিলার অফ সাকসেস, সেই পিলার বানাতে হবে, ঠিক আছে। তো মনোযোগী হও, এইচএসসি পরীক্ষা ভালোভাবে দাও। চলো, principal verbs can be categorized into two main types based on their function and the structure of the sentence they are used in. ঠিক আছে, প্রিন্সিপাল ভার্বকে দুই ভাবে শ্রেণীবদ্ধ করা যায়, ক্যাটাগরাইজড শ্রেণীবদ্ধ করা যায়। তো সেগুলো হলো ট্রানজিটিভ। ট্রানজিটিভ মানে কি? সকর্মক্রিয়া। সকর্মক্রিয়া। Definition, সংজ্ঞা: ট্রানজিটিভ ভার্ব requires a direct object to complete their meaning. The direct object receives the action of the ভার্ব। অর্থাৎ ট্রানজিটিভ ভার্ব ওইগুলো যেগুলোর ডিরেক্ট অবজেক্ট পাওয়া যায়। আমরা জানি সেন্টেন্সের অবজেক্ট কীভাবে পাওয়া যায়, যদি ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, তাহলে অবজেক্ট পাওয়া যায়। এক্সাম্পল দেখি, হি রিডস বুকস। এই যে ভার্ব, আমি ভার্বকে প্রশ্ন করবো কি বা কাকে দ্বারা, এখানে কি দিয়ে প্রশ্ন করতে হবে, যত বস্তু আছে। তো সে কি পড়ে? বই পড়ে, তাহলে বই হলো সে অবজেক্ট। হেয়ার বুকস ইজ দ্য ডিরেক্ট অবজেক্ট। ক্লিয়ার? সহজ কনসেপ্ট। দে বিল্ড এ হাউস। তারা কি বানালো? এই যে ভার্বটা আমি প্রশ্ন করবো কি দিয়ে, কি বানালো? বাড়ি বানালো, একটি হাউস, একটি বাড়ি বানালো, সেটা হেয়ার এ হাউস ইজ দ্য ডিরেক্ট অবজেক্ট। তারপর হি রোট এ লেটার। সে একটা চিঠি লিখলো। সে কি লিখলো? সে চিঠি লিখলো। ভার্বকে আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করলো, এখানে কি দিয়ে করতে হবে, যেহেতু সবগুলো আমাদের বস্তুবাচক। হেয়ার এ লেটার ইজ দ্য ডিরেক্ট অবজেক্ট। ক্লিয়ার? নোট করো এটা। চলো, ইনট্রানজিটিভ, এটা হচ্ছে অকর্মক। সকর্মক লিখেছে তো আগে, হ্যাঁ সকর্মক, এটা হচ্ছে অকর্মক্রিয়া। অকর্মক্রিয়া অর্থাৎ এই তোমার বাংলায় অবজেক্টকে কর্ম বলা হয়, ঠিক আছে। তো যার অবজেক্ট নেই। ডেফিনেশন: ইন্ট্রানজিটিভ ভার্ব ডু নট রিকোয়ার্স এ ডিরেক্ট অবজেক্ট টু কমপ্লিট দেয়ার মিনিং, দে এক্সপ্রেস এ কমপ্লিট অ্যাকশন অর এ স্টেট অফ বিং। অর্থাৎ ইন্ট্রানজিটিভ ভার্বের ডাইরেক্ট অবজেক্ট নেই, তারা শুধু, এখানে সহজভাবে একটা জিনিসে মনে রাখা যায়, তারা শুধু সাবজেক্ট সম্পর্কে তথ্য দেয়, সাবজেক্টের অবস্থা, সাবজেক্টের গুণাগুণ, সাবজেক্ট কি অবস্থায় আছে সেটা সম্পর্কে। স্টেট অফ বিং মানে কি? সাবজেক্টের অবস্থা, মানে সত্তার পরিস্থিতি। এক্সাম্পল, দ্য সান সায়েন্স ব্রাইটলি। এ দেখো সায়েন্স, এটা কি সম্পর্কে? সান সম্পর্কে ডাইরেক্ট তথ্য দিল না, সেটা হলো ইন্ট্রানজিটিভ ভার্ব। এখানে কি দিয়ে প্রশ্ন করো, উত্তর পাওয়া যাবে না। সায়েন্স কি? সায়েন্স মানে কিরণ দেয়, কি কিরণ দেয়? লাইটের কথা কি বলা আছে? মানে কি বা কাকে দ্বারা ভার্বকে প্রশ্ন করে উত্তর কিন্তু পাওয়া যাচ্ছে না, তাই এটা ইন্ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে। বার্ডস ফ্লাই হাই ইন দ্য স্কাই, এখানেও তাই। দেখো বার্ড সম্পর্কে তথ্য দিচ্ছে, সেটা কি তথ্য দিচ্ছে? সে আকাশে ওড়ে, মানে উঁচু আকাশে ওড়ে, সেটা বলতেছে। শি লাভস হার্টিলি। আচ্ছা, সে মনে মনে হাসে। এই সেন্টেন্সটা লিখে নাও, বাংলাটা লিখে নাও। এটা অনেকে ভুল করে, এটা আসে অনেকবার চাকরি পরীক্ষায়, অ্যাডমিশনেও দেয়। সে মনে মনে হাসে। সে মনে মনে হাসে, হার্টিলি মানে হৃদয় থেকে হাসে না, এটা হলো সে মনে মনে হাসে। নোট করো এটাও, এটাও নোট করে ভালো। চলো নেক্সট। হ্যাঁ, it's important to note that some verbs can function as both transitive and intransitive depending on the context. অর্থাৎ এমন কিছু ভার্ব আছে যেগুলো সকর্মক হবে আবার অকর্মকও হবে, ঠিক আছে।
কনটেক্সটের উপর নির্ভর করে। উদাহরণ দেখলে বুঝতে পারবো। ট্রানজিটিভ অর্থাৎ সকর্ম, দেখো একই বার, এখানেও রান আছে, এখানেও রানস আছে, ঠিক আছে। তো র্যান আর রানস আছে, তোর তো একই বার, কিন্তু দুইটা দেখো, একটা ট্রানজিটিভ হয়ে গেল আর একটা ইন্টারজেটিভ, একটা সকর্মক হলো আর একটা অকর্মক হলো। তো দেখো হি রান এ রেস, এখানে ট্রানজিটিভ অর্থাৎ অবশ্যই সে কি দৌড়ায়, একটি রেস, একটা দৌড় প্রতিযোগিতা দৌড়ায়। তো কি দ্বারা প্রশ্ন করলে রেস পাওয়া যাচ্ছে, তাই এটার অবজেক্ট আছে এই যে হিয়ার রেস ইজ দ্য ডিরেক্ট অবজেক্ট। ক্লিয়ার? তারপর দেখো ইন্টারজেটিভ ভার্ব, হি রানস এভরিডে মর্নিং, সে প্রতিদিন সকালে দৌড়ায়। এখানে কি দ্বারা প্রশ্ন করো, রানস, সে কি দৌড়ায় আছে, অ্যান্সার পাবা না, তাই এর জন্য এটা ইন্টারজেটিভ ভার্ব, একই ভার্ব দুই জায়গায় ব্যবহৃত হয়, এগুলোই দিয়ে দেয়, ঠিক আছে। ভার্বটার এই মানে আমাদের গ্রামার, এগুলো হচ্ছে বেসিক গ্রামার বলে এগুলো, ঠিক আছে। তোমাদের যে ডিরেক্ট যেগুলো পরীক্ষা আসে ওইগুলো এই বেসিক শেখার পরের ধাপ, ঠিক আছে। কিন্তু আমাদের এই মানে আমাদের পরীক্ষার জন্য, আমাদের এই এইচএসসি পরীক্ষার ওই সিলেবাস কমপ্লিট করার জন্য আমরা বেসিক গ্রামারেই কোনোদিন হাত দিই না, ঠিক আছে। আমরা একদম ডাইরেক্ট ওই তোমার এই যে আমাদের 1 থেকে 12টা কয়টা গ্রামার আছে, 1 থেকে 12 রকমের না গ্রামার তোমাদের, হ্যাঁ ওই তো 12 রকমের গ্রামার, শর্ট সিলেবাস দিয়ে মনে হয় 9 রকমের, হ্যাঁ। তো ওই 9 রকমের গ্রামারের পিছনে আমরা দৌড়াই, কিন্তু বেসিক যে গ্রামার এটা শেষ করা থাকলে ওইগুলো কোনো ব্যাপারই না। হ্যাঁ, এবার আসি অক্সিলারি ভার্বস অর্থাৎ হেল্পিং ভার্বস। অক্সিলারি ভার্বস অলসো নোন অ্যাজ হেল্পিং ভার্বস, মানে সাহায্যকারী ক্রিয়া, এটা তো জানি সবাই। আচ্ছা, ওয়ার্ক টুগেদার উইথ মেইন ভার্বস টু ফর্ম ভার্ব ফ্রেজেস। এই যে ফ্রেজেস অর্থাৎ বাক্যাংশ, ফ্রেজেস মানে কি, বাক্যাংশ। তো এই অক্সিলারি ভার্ব বাক্যাংশ তৈরি করার জন্য কাজ করে। দে হেল্প এক্সপ্রেস টেন্স, তারা টেন্সেও প্রকাশ করতে সাহায্য করে। অ্যাসপেক্টস মানে প্রভাব, মুড ধরন, এবং ভয়েসও তারা দেখায়। দ্য প্রাইমারি অক্সিলারি ভার্বস ইন ইংলিশ আর, মানে প্রধান, প্রাইমারি মানে কি আমি আগেই বলেছি, প্রাথমিক না, এটা প্রধান ভাই, প্রধান অক্সিলারি ভার্ব কি, বি ভার্ব, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, বিং আর বিন। আমরা আগে জানতাম 5টা, কিন্তু এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6 7টা, মানে এই যে আইএনজি যুক্ত বিংটা আর বিনটা এক্সট্রা লিখেছি আমি দুটা, ঠিক আছে। আর আমরা আগে থেকে ছোটবেলা থেকে আমি বিবার অ্যামিজ আর ওয়াজার 5টা, কিন্তু এই দুটাও লাগে 7টা, এখন শিখে নাও। এখন তুমি এইচএসসি পড়ো, তোমার বিবার হচ্ছে 7টা, ঠিক আছে। তো এটা নোট করো আগে। হয়ে গেছে, ভিডিও পজ দিবা, ভিডিওর উপর টুকা দিবা, তারপর নোট করবো, নয়তো আমি দাঁড়ায় থাকবো না তোমাদের নোটের জন্য, ঠিক আছে। ইউজেস ফর্মিং কন্টিনিউয়াস টেন্স, আচ্ছা কন্টিনিউয়াস ফর্ম তৈরি করে। আই অ্যাম ইটিং, শি ওয়াজ স্লিপিং, এগুলো তো সহজ। ফর্মিং প্যাসিভ ভয়েস, আমরা প্যাসিভ ভয়েস কিন্তু সেই ক্লাস করে আসছি, আমাদের ওই যে কি তো ক্লাসের নাম কি দিছিলাম, ওই যে কিং অফ ভয়েস, প্লে লিস্টে আসে দেখবা, কিং অফ ভয়েস। দ্য বুকস ইজ রাইটেন বাই হার্ট, এক্সপ্রেসিং স্টেট অফ বিং, অর্থাৎ সত্তার অবস্থা বলছে। আই অ্যাম টায়ার্ড, আমি হলাম ক্লান্ত। দে আর হ্যাপি, তারা হলো সুখী। এই যে সেই অবস্থা বোঝালো। স্টেট মানে হ্যাঁ অবস্থায় বোঝায়। এরা হ্যাভ ভার্ব কি, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, হ্যাড। হ্যাভ ভার্ব নিজেই দেখো 5টা, হ্যাভ ভার্ব কি 5টা, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, হ্যাড। ইউজেস দেখো ফর্মিং পারফেক্ট টেন্স, হ্যাভ ভার্ব শুধু পারফেক্ট আর প্যাসিভ তৈরি করে, ঠিক আছে। পারফেক্ট টেন্স, আই হ্যাভ ফিনিশড, দে হ্যাড ডান। চলো পারফেক্ট টেন্স, এটাও নোট করো, এটাও গুরুত্বপূর্ণ। চলো নেক্সট, এবার ডু ভার্ব কয়টা, 5টা, হ্যাঁ ডু ভার্বও 5টা। ডু, ডাজ, ডিড, ডুইং, ডান, এগুলোকে বলা হয় ডু ভার্ব। অক্সিলারি ভার্বেরই অংশ কিন্তু এগুলো, অক্সিলারি তো, হ্যাঁ অক্সিলারি ভার্বেরই অংশ। কয়টা অংশ দেখলাম, 1 2 3। চলো ডু ভার্ব ফর্মিং কোয়েশ্চেন্স, অর্থাৎ প্রশ্ন তৈরি করতে। ডু ইউ লাইক ইট, এই যে প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে ডু ভার্বের ব্যাপক ব্যবহার পাওয়া যায়। তারপর ডিড দেখো, তারা কে গিয়েছিল, এটাও ব্যাপকভাবে ব্যবহার হয়। ফর্মিং, তারপর কি ফর্মিং নেগেটিভস, অর্থাৎ না বোধক বাক্য তৈরি করে। আই ডু নট নো, আমি জানি না। শি ডিডন্ট কাম, সে আসেনি, তাই তো। এমফেসাইজিং দ্য মেইন ভার্বস, ও আচ্ছা, এমফেসাইজিং দ্য মেইন ভার্বকে উদ্বুদ্ধ করে, হ্যাঁ মেইন ভার্বকে
ত্বরান্বিত করে, ঠিক আছে। আই ডু লাইক ইট, আমি এটা পছন্দ করি। দেখো মানে এখানে যদি আমি শুধু এইটুক দুটা বাদ দিয়ে আমি যদি এখানে লিখি আই লাইক ইট, সেন্টেন্স কিন্তু হতো, কিন্তু মেইন ভার্বকে ত্বরান্বিত করলো, ইমফ্যাসিস মানে বেশি প্রভাব ফেললো। আই ডু লাইক ইট, আমি এটা পছন্দ করি। শি ডিড স্টাডি হার্ড, সে কঠোর পরিশ্রম করবে। নোট করে রাখো এটা। ডু ভার্বের 3টা ব্যবহার। হয়ে গেছে? তাহলে এটা গুরুত্বপূর্ণ, কিন্তু এটা আমি লাল দিয়ে দেখাই দিলাম, এটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ হয়েছে। মানে মেইন ভার্ব মূল ভার্বকে আরো জোর দেবে, ইমপ্যাসিস মানে ত্বরান্বিত করবে, জোর দেবে। এর জন্য ডু ভার্ব রাখলাম, আই ডু লাইক ইট, আমি এটা পছন্দ করি, মানে হ্যাঁ আমি আসলে পছন্দ করি, এরকম মানে জোর দিয়ে বোঝায় সেন্টেন্সের ভিতরে। নেক্সট, হ্যাঁ মোডাল অক্সিলারি ভার্বস। মোডাল অক্সিলারি ভার্ব দেখো, modal auxiliary verbs expresses possibility, ability, permission, obligation and other meanings. They are cat, could, আমরা তো জানি যে পসিবিলিটি অর্থাৎ সম্ভাবনা, অ্যাবিলিটি মানে কি সক্ষমতা, পারমিশন মানে কি অনুমতি, অব্লিগেশন মানে কি বাধ্যবাধকতা, এবং অন্যান্য মিনিং যেগুলো আছে। তো ক্যানের ব্যবহার এক্সপ্রেসেস দ্য অ্যাবিলিটি অর পসিবিলিটি। তো দেখো অ্যাবিলিটি অর্থাৎ সক্ষমতাকে বোঝায়, এবং পসিবিলিটি অর্থাৎ সম্ভাবনাকে বোঝায়। আই ক্যান সুইম, আমি সাঁতার করতে পারি, ঠিক আছে, মানে এটা আমার অ্যাবিলিটি অথবা সম্ভাবনা, আমি সাঁতার করতে পারি, সম্ভাবনাও বোঝাবে। আবার দেখো কুড, এর ভি2 মানে পাস্ট ফর্ম, এক্সপ্রেসেস পাস্ট অ্যাবিলিটি মানে অতীতের সক্ষমতা, আমি আগে পারতাম এখন পারি না সেটা। পসিবিলিটি সম্ভাবনা, অর প্লয়েড রেসপেক্ট অথবা সম্মান প্রকাশ করে। এইগুলো কিন্তু শিখে রাখা লাগবে, কারণ এগুলো ফ্রি হ্যান্ড রাইটিংয়ে ব্যাপকভাবে কাজে লাগে, ব্যাপক। আই কুড রান ফাস্ট হোয়েন আই ওয়াজ ইয়াং, মানে আমি যখন যুবক ছিলাম তখন আমি জোরে দৌড়াতে পারতাম, কিন্তু এখন পারি না সেটা। মে এক্সপ্রেসেস দ্য পারমিশন অর্থাৎ অনুমতি, অর পসিবিলিটি অথবা সম্ভাবনা বোঝায়। এক্সাম্পল দেখো, মে আই ইউজ ইউর ফোন, আমি কি তোমার ফোনটা ব্যবহার করতে পারি, মানে অনুমতি চাচ্ছে তাই। মাইট, এটারই পাস্ট ফর্ম মাইট আমরা জানি, মে থাকলে মাইট পাস্ট বি2। এক্সপ্রেসেস পসিবিলিটি, এটাও সম্ভাবনা বোঝাবে। অফেন, প্রায় লেস লাইকলি দ্যান মে, মানে মের থেকে কিছুটা কম, বুঝলে, মানে মে তো সম্ভাবনা বোঝায়, কিন্তু মে থেকে কিছুটা কম সম্ভাবনা বোঝায় সেটা। ইট মাইট রেইন ইয়েস্টারডে, মানে গতকাল বৃষ্টি হতে পারতো কিন্তু গতকাল বৃষ্টি হয়নি, এটা মানে মের থেকে কম সম্ভাবনা বোঝায়। এটা নোট করো, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই, খুবই মানে খুবই। হয়ে গেছে নোট? নেক্সট, ও না সিলেক্ট তো বুঝাইনি তাই না, হ্যাঁ। তো ক্যান, কোড, না এটা তো বলিস আমি, তাই তো। চলো চলো চলো, মাস্টের ব্যবহার এবার। এক্সপ্রেসিং দ্য অব্লিগেশন মানে বাধ্যবাধকতা, আর স্ট্রং নেসেসিটি অথবা কোনো জিনিস খুবই প্রয়োজন, ঠিক আছে, সেটা। স্ট্রং নেসেসিটি মানে খুবই প্রখরভাবে কোনো জিনিসের জন্য প্রয়োজনীয়তা অনুভব করা, সেটা। ইউ মাস্ট স্টাডি হার্ড, মানে খুবই প্রয়োজন, মানে তুমি এখন এইচএসসি পজিস, তোমার সামনে এইচএসসি পরীক্ষা, এখন মনে করো তোমার মেইন থিং নিয়ে বাজি না, ঠিক আছে, তোমার সবচেয়ে ফার্স্ট প্রায়োরিটি হবে পড়াশোনা, তাই তো। এগুলো শুধু শুনতেই ভালো লাগে, অ্যাপ্লাই করতে না, তাই না? ঠিক আছে। শুড এক্সপ্রেসেস দ্য অ্যাডভাইস, রিকমেন্ডেশন অর অব্লিগেশন, মানে পরামর্শ বা উপদেশ, আর রিকমেন্ডেশন মানে পরামর্শ, আর তোমার অব্লিগেশন মানে বাধ্যবাধকতা, তাই তো। আর রিকমেন্ডেশন মানে আর একটু ভালো বাংলায় বলা যায় সুপারিশ, সুপারিশ, ঠিক আছে। তো দেখো, ইউ শুড ইট হেলদি ফুড, তোমার এগুলো সাধারণত ডাক্তাররা দেওয়া থাকে, ঠিক আছে। শুড ফুড মানে শুডের ব্যবহার তো জানো, শুডের ব্যবহার কি উচিত, কোনো কিছু করা উচিত থাকে। তো ইউ শুড ইট হেলদি ফুডস, তোমার স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত। স্মোকিং বাদ দিতে হবে, যাদের অন্যান্য নেশা আছে ওগুলো বাদ দেওয়া লাগবে। এক্সপ্রেসেস ফিউচার টেন্স অর উইলিংনেস, ঠিক আছে। তো ফিউচার টেন্স বোঝানোর জন্য উইল ব্যবহৃত হয়, আমরা সরাসরি আই উইল গো টু দি মার্কেট। এক্সপ্রেসেস প্রকাশ করে কি পাস্ট উইলিংনেস, এই যে উডের ব্যবহার, পাস্ট উইলিংনেস আর পোলাইট রেসপেক্ট। আর হাইপোথেটিক্যাল সিচুয়েশন, হাইপোথেটিক্যাল মানে কি অনুমানমূলক,
অনুমানমূলক, বুঝলে? অনুমানমূলক, অনুমানমূলক সিচুয়েশন মানে পরিস্থিতি। আই উড লাইক টু হ্যাভ এ কাপ অফ টি, আমি এক কাপ চা খেতে পছন্দ করি। নোট করে নাও, ঠিক আছে? এগুলো লাগে, গুরুত্বপূর্ণ ব্যবহার। এগুলো সাধারণত তোমার কমপ্লিটিং সেন্টেন্স আছে না, ওই কমপ্লিটিং সেন্টেন্স এগুলো প্রয়োজন হয়। চলো, হ্যাঁ নেক্সট, হয়ে গেছে না এটা? হয়ে গেছে। আর একটা কথা বলি তোমাদের যে, হ্যাঁ আমি বুঝলাম তোমরাও হিউম্যান বিইং, ইমোশন তো তোমাদের ভিতরে থাকবে, তার মানে এই না ভাইয়া যে তুমি মেয়েদের পিছনে পাগলের মতো সময় নষ্ট করবা, ঠিক আছে? এখন এগুলো হয় কি, ওই যেসব ছেলেদের ক্রাশ ট্রাশ থাকে না, ড্রিম গার্ল, এইচএসসি টাইমে, এগুলো এই সময় আরো বেশি হয়। আরো সামনে পরীক্ষা এসছে, অ্যাডভাইসটা কিন্তু এইচএসসি 25-এর জন্য। তো যাদের এই ড্রিম গার্লটাল থাকে, হ্যাঁ এটা তখন হয় যখন লাভ তোমার মানে রিলেশন তোমার অন সাইডেড যখন হয়, ঠিক আছে? তো তোমার যে ড্রিম গার্ল থাকে, মানে একটা ছেলের লাইফের সব কাজ ইচ অ্যান্ড এভরিথিং এক সাইডে হয়, আর তার ড্রিম গার্ল এক সাইডে হয়, তাই তো? এটা এরকমই তো ফাংশন করে তোমাদের, তাই না? তো এখন কথা হচ্ছে যে ওই ড্রিম গার্লের পিছনে টাইম দিতে যেয়ে ভাই কেরিয়ার ধ্বংস করে না। কারণ আগেই বলেছি যে এইচএসসিতে একবার তোমার ছিটকে গেলে ভাই লাইফে কাম ব্যাক করা খুব কঠিন। আর যারা মনে করো রিচ কিড তাদের হিসাব আলাদা। যাই বলবো যে এভাবে অমানুষের মতন টাইম ওয়েস্ট করে না, ঠিক আছে, ড্রিম গার্লের পিছনে। কারণ সাকসেস হলে ওই ড্রিম গার্লের বাপ নিজে এসে তোমার সাথে বিয়ে দিয়ে দেবে। এই কথা তোমাদের অনেকেই বলেছে, এখন আমি তোমাদের ভাই আমিও বলতেছি। তো প্লিজ এভাবে টাইম ওয়েস্ট করে না, নিজের উপর টাইম ওয়েস্ট করো। এখন অন্যের উপর টাইম ওয়েস্ট করার সময় না, ঠিক আছে? নিজের উপর টাইম ওয়েস্ট করো, বুঝলে? চলো, expresses future tense shall অর্থাৎ especially in formal context or to make suggestions। এক্সাম্পল দেখো, we shall overcome, আমরা পার করব, তাই তো? এইচএসসি পরীক্ষা পার করতে পারবা তো? এইচএসসি 25, আরো তো তোমাদের শর্ট সিলেবাস, আর সামনে অনেক টাইম। ওকটু, ওকটু অর্থাৎ মানে এক্সপ্রেসেস দ্য অব্লিগেশন অর্থাৎ সেই বাধ্যবাধকতা বোঝায়, এবং ডিউটি এবং কর্তব্য বোঝায়। তো ইউ ওক টু অ্যাপোলাইজ, তোমার ক্ষমা চাওয়া উচিত, ঠিক আছে? মানে এটা শুডেরই মনে করো একটা অংশ, মানে শুড মানে অব্লিগেশন আর ডিউটি, কিন্তু একটা কর্তব্যকে টেনে আনে। শুড কয়ে শুডের এখানে কিন্তু ডিউটি নেই, কিন্তু এই মানে ওক টু এটা হচ্ছে তোমার একটা মানে একটা ফর্মাল ওয়ার্ড। ওক টু মানে তোমার করা উচিত, করা উচিত, বুঝলে? ইউ ওক টু অ্যাপোলোজাইজ, তোমার ক্ষমা চেয়ে নেওয়া উচিত। এটা এমনই একটা স্ট্রাকচার, এটারে মনে করো না তুমি প্রেজেন্টে ফেলাতে পারো, না তুমি ডাইরেক্ট পাস্টে ফেলাতে পারো, ঠিক আছে? মানে এইগুলোর স্ট্রাকচার মূলত এই এক্সপ্রেসের যে ওয়ার্ডগুলো দিয়ে আছে না, এর মধ্যেই ফেলাতে হবে। মানে অক্টুর ব্যবহার কি, অক্টুর স্ট্রাকচার হচ্ছে অব্লিগেশন অথবা ডিউটি, মানে এগুলো তুমি টেন্সের ক্যাটাগরি ফেলাতে পারবে না সুনির্দিষ্ট করে। এই সেন্টেন্সটা দেখো, ইউ ওক টু অ্যাপোলোজাইজ, তোমার ক্ষমা চেয়ে নেওয়া উচিত। এটা কি বলবো তুমি, প্রেজেন্ট বলবো না পাস্ট বলবো? মানে বিষয়টা এরকম না যে তুমি একটা খারাপ কাজ করেছো কিন্তু তুমি ক্ষমা চাওনি, আমি আমি তোমার এসে অ্যাডভাইস দিলাম কি তোমার কিন্তু ক্ষমা চেয়ে নেওয়া উচিত, তুমি এটা কোন টেন্স বলবো, প্রেজেন্ট বলবো না পাস্ট বলবো? এর জন্য এগুলো আলাদাভাবে এভাবে মনে করো সিম্বলাইজ করা হয়েছে। এটা নোট করে নাও, এটা নোট দাও। চলো, এইবার আসলাম ভার্বালস। তো আজকের ক্লাসের লাস্ট টপিক ভার্বালস। ওই যে আমাদের ইনফিনিটিভ জেনারেল পার্টিসিপল যেটা আমাদের ফ্রেজ করার জন্য ব্যাপকভাবে লাগবে, সেটা হলো আমাদের ভার্বালস। গ্রামারে এদের আলাদা একটা অংশ দেওয়া হয়েছে, মনে করো আলাদা একটা সম্মান, আলাদা একটা পজিশন দেওয়া হয়েছে, নন ফাইনাইট ভার্বেরই অংশ এগুলো। তো ভার্বালস আর ভার্ব ফর্ম দ্যাট ফাংশনস অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, নাউন, অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব। এরা ভার্ব, ভার্বাল নিজেরাই ভার্ব, কিন্তু এগুলো নাউন, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের কাজ করে, বুঝলে? দেয়ার আর থ্রি মেইন টাইপস অফ ভার্বালস, তিন ধরনের ভার্বালস আছে পুরো দুনিয়ায়, জেরান্ড, পার্টিসিপল আর ওই সাইডে আছে ইনফিনিটিভ, ঠিক আছে? তো প্রথমে জেরান্ড দেখি। জেরান্ড মূলত জেরান্ড মানেই নাউন। তো ভার্ব ফর্মস এন্ডিং ইন মানে শেষে আইএনজি, আইএনজি দ্যাট ফাংশনস এজ নাউন, মানে ভার্বের সাথে যদি আইএনজি বসে এবং সেটা যদি নাউন হিসাবে কাজ করে, তাহলে তাকে আমরা জেরান্ড বলবো। রানিং ইজ গুড এক্সারসাইজ, দৌড়ানো একটা ভালো ব্যায়াম, ঠিক আছে? তো রানিং এটা কি সাবজেক্ট, যেটা নাউন, যেটা হলো নাউন। রানিং ইজ দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স। এখন আসি পার্টিসিপল। ভার্ব ফর্মস দ্যাট ফাংশন,
ভার্ব ফর্মস দ্যাট ফাংশন অ্যাজ অ্যাডজেক্টিভ, মানে পার্টিসিপল আমি বলেছি আগেই যে পার্টিসিপল সেটা প্রেজেন্ট হোক বা পাস্ট হোক সেটা সরাসরি অ্যাডজেক্টিভের কাজ করে, সেটা যেটাই হোক না কেন। প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের সাথে আইএনজি যোগ করে। এখন দেখো রানিং ওয়াটার, রানিং এইখানেও আছে আছে কিন্তু এটা নাউন হিসেবে ব্যবহৃত হবে, আর এটা শুধুমাত্র অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হবে, সেটা হলো পার্টিসিপল। আর দুটো টার্ম দেখে রাখো, জেরান্ড আর পার্টিসিপলটা আমি আলাদা কেন লিখেছি আমি বোঝাচ্ছি। কারণ দেখো জেরান্ড আর পার্টিসিপল আলাদা আলাদাভাবে দুই ধরনের পার্টস অফ স্পিচ হয়, কিন্তু আমাদের যে ইনফিনিটিভ আছে ওই একটাই জন্তু যে একা নিজেই তিনটে হয়, ঠিক আছে, যে নিজে নাউনও হয়, অ্যাডভার্বও হয়, আবার যে অ্যাডজেক্টিভও হয়, বুঝলে? তো পার্টিসিপল দেখা যায়, প্রেজেন্ট পার্টিসিপল আমরা তো বুঝলাম আইএনজি যুক্ত ভার্ব, কিন্তু সেটা কি হিসেবে ব্যবহৃত হবে? অ্যাডজেক্টিভ হিসেবে। এটা কি ওয়াটারের কন্ডিশন বোঝাচ্ছে, রানিং ওয়াটার মানে চলমান পানি, মানে বয়ে যাওয়া পানি, রিভারের যে মানে দ্য রিভার্স ওয়াটার ইজ এ রানিং ওয়াটার, এরকম বোঝাবে। তো স্মাইলিং ফেস, শি হ্যাজ এ ভেরি স্মাইলিং ফেস, তার খুবই একটা হাস্য উজ্জ্বল চেহারা আছে, সেটা বোঝাচ্ছে, তাই তো? পাস্ট পার্টিসিপল অফেন এন্ডিং ইন ইডি অর ইএন, মানে ভি3 ফর্ম, আমরা যেটা দেখে আছি। ব্রোকেন গ্লাস, দিস ইজ এ ব্রোকেন গ্লাস, এটা হলো একটা ভাঙা গ্লাস, সেটা। দেখো পেইন্টেড ওয়াল, দ্য পেইন্টেড ওয়াল ইজ ভেরি নাইস, এরকম যেগুলো সরাসরি অ্যাডজেক্টিভ, এটা ওয়াল সম্পর্কে তথ্য দিচ্ছে, তাই তো? মানে ওয়ালের কন্ডিশন আছে। অ্যাডজেক্টিভ কাকে বলে? কোনো ওয়ার্ড যদি নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। তো এখানে কি বোঝাচ্ছে? পরিস্থিতি বোঝাচ্ছে। আর দেখো অ্যাডজেক্টিভে সহজে তুমি ডিফাইন করতে পারবা কিভাবে? শুধুমাত্র মনে রাখবা যেখানে পজিশন বোঝাবেন, দোষ, গুণ এসব বোঝানো লাগবে না, কন্ডিশন যেখানে বোঝাবে, শুধুমাত্র একটা ওয়ার্ড মনে রাখবা, কন্ডিশন ইজ ইকুয়াল টু অ্যাডজেক্টিভ। কন্ডিশন ইজ ইকুয়াল টু অ্যাডজেক্টিভ। কন্ডিশন ইজ ইকুয়াল টু অ্যাডজেক্টিভ, শুধু একটা দুটো ওয়ার্ড মনে রাখলেই হচ্ছে। অ্যাডজেক্টিভ মানে হলো অবস্থা। দেখো দেয়ালের অবস্থা বুঝাইছে, গ্লাসের অবস্থা বুঝাইছে, অ্যাডজেক্টিভ। ওয়াটারের অবস্থা বুঝাইছে, ফেসের অবস্থা বুঝাইছে, বুঝলা? এটা নোট দাও। প্রায় তো শেষ আমাদের, হয়ে গেছে নোট। ভিডিও পজ দিয়ে নোট করবো, আমি সরে যাওয়ার সাথে সাথে ভিডিওর উপর টোকা দিবা, দাঁড় হয়ে যাবে, তারপর তুমি নোট করে নিবা, ঠিক আছে? এবার আসি পারফেক্ট পার্টিসিপল। এখন একটা জিনিস মনে রাখবা, পার্টিসিপল প্রধানত দুই প্রকার, কিন্তু পার্টিসিপল আমি এটা বলিনি পার্টিসিপল তিন প্রকার, পার্টিসিপল দুই প্রকার, মাত্র দুই প্রকার। আর পারফেক্ট পার্টিসিপল সরাসরি আমি পড়ে শোনাই, শুনো। হোয়াইল দ্য টার্ম পারফেক্ট পার্টিসিপল মাস্ট নট বি এ স্ট্রিক্টলি ডিফাইন্ড ক্যাটাগরি ইন ট্রেডিশনাল গ্রামার, অর্থাৎ পারফেক্ট পার্টিসিপলকে আলাদাভাবে গ্রামারে আলাদা একটা অংশ হিসেবে দেওয়া হয়নি। এখন দেখো, ইটস অফেন ইউজ টু রিফার্স এ কম্বিনেশন অফ হ্যাভিং অ্যান্ড পাস্ট পার্টিসিপল, অর্থাৎ পাস্ট পার্টিসিপলের সাথে হ্যাভিং যুক্ত হয়ে তোমার পারফেক্ট পার্টিসিপল যুক্ত হয়, কিন্তু এটা আলাদাভাবে কিন্তু কোনো গ্রামার না। কারণ যেরকম এই যে পার্টিসিপল যদি আসে প্রশ্ন, আমি যে প্রথমে বলেছি হাউ মেনি পার্টিসিপল আর দেয়ার, প্রথমে আমি ইন্ট্রোয় বলে আইছি। তো পার্টিসিপল দুই ধরনের, খবরদার, এটা অনেকেই ভুল করে। পার্টিসিপল তিন ধরনের ম্যারিট আছে, পার্টিসিপল হলো দুই ধরনের। আর পারফেক্ট পার্টিসিপল যেটার ব্যবহার একটু বেশি হয়, এর জন্য এটার শুধু একটা নাম দেওয়া হয়েছে পারফেক্ট পার্টিসিপল, যেটা হ্যাভিং যুক্ত হয়ে হয়। তো দেখো, this construction convey the idea of a completed action that proceeded another action or state, ওই একই কথা। হ্যাভিং যুক্ত পাস্ট পার্টিসিপল সেটাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। কিন্তু যদি পরীক্ষার খাতায় আসে, এটা আসে ওভারঅল আসে, অনেকবারই আসে যে পার্টিসিপল কয় প্রকার? পার্টিসিপল দুই প্রকার, তিন প্রকার না কিন্তু। এই যে দ্য ফর্মুলা ক্রিয়েটস দ্য পারফেক্ট পার্টিসিপল। তো দেখো হ্যাভিং ইটেন, এটা কিরকম সেন্টেন্সে ব্যবহার হয়? মনে করো হ্যাভিং ইটেন আই গো টু মাই ওয়ার্ক, মানে খাবার খেয়ে আমি আমার কাজে গেলাম, ঠিক আছে? হ্যাভিং সিন দ্য থিফ র্যান অ্যাওয়ে, ঠিক আছে? হ্যাভিং সিন দ্য পুলিশ দ্য থিফ র্যান অ্যাওয়ে, অর্থাৎ পুলিশকে দেখেই চোর দৌড় দিল। হ্যাভিং রাইটেন অল দ্য এসে শি কমপ্লিটেড হার অ্যাসাইনমেন্ট, সেরকম, ঠিক আছে? এগুলো কিন্তু আলাদা না, এটা তোমার পাস্ট পার্টিসিপলের সাথে শুধু হ্যাভিং যুক্ত হয়, এর জন্য এটা এমন বলা হয়েছে। এটারও নোট করে নাও, নোট দাও, নোট। ভিডিও পজ দিয়ে নোট করো। চলো নেক্সট, ইনফিনিটিভস। এবার আসলাম কিসে? ইনফিনিটিভস। তো ভার্বস ফর্ম দ্যাট ইউজুয়ালি বিং উইথ টু, দেখো যেটা টু দ্বারা শুরু হয়
সাধারণত সেটা টু দ্বারা শুরু হয়। অ্যান্ড ফাংশনস অ্যাজ এজিট, দেখো তিনটা নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, শালা একাই সব নিয়ে গেছে, মানে একা নিজেই তোমার নাউন হয়, নিজেই অ্যাডজেক্টিভ হয়, আবার নিজেই অ্যাডভার্ব হয়, বুঝলে? তো এক্সাম্পল দেখো, টু স্টাডি ইজ ইম্পর্টেন্ট, পড়াশোনা করা গুরুত্বপূর্ণ। এটা টু স্টাডি ইজ দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স, যেহেতু সাবজেক্ট তাই সে নাউন, এটা হলো নাউন, লিখে দিই নাউন, ঠিক আছে, নাউন যেহেতু সে সাবজেক্ট। ইনফিনিটিভ অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার, আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টু ডু, আমার অনেক কাজ করতে হবে। ইন দিস সেন্টেন্স টু ডু মডিফাইস, এই যে ডাইরেক্ট মডিফায়ার চলে আসলো, টু ডু মডিফাইস দ্য নাউন, নাউনরে মডিফাই করতেছে টু ডু, নাউন অর্থাৎ ওয়ার্কে মডিফাই করতেছে, এই যে ওয়ার্ক, আমাদের সেই ওয়ার্কে মডিফাই করতেছে এই টু ডুটা, তুমি কই এই যে টু ডু, তাই এটা অ্যাডজেক্টিভ। তো ডিসক্রাইবিং ইটস নেচার, এটা ধরন বোঝাচ্ছে, এই জন্য এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হলো। মাথায় রাখবা, শুধুমাত্র ইনফিনিটিভ এমন একটা টার্ম যে নিজে একাই নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব তিনটাই হয়, বাকি দুইটা জেরান হয় শুধু নাউন, আর আমাদের পার্টিসিপল হয় শুধুমাত্র অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? থ্যাংক ইউ। ইনফিনিটিভ অ্যাজ অ্যান অ্যাডভার্ব, শি ওয়াজ এগার টু, শি ওয়াজ এগার টু মানে আগ্রহী, 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 এগার টু লার্ন নিউ থিংস, তাই তো, সে নতুন জিনিস শিখতে আগ্রহী। হেয়ার টু লার্ন মডিফাইজ দ্য অ্যাডজেক্টিভ, এই যে টু লার্ন অ্যাডজেক্টিভকে মডিফাই করতেছে, এগার মানে কি আগ্রহী, এটা হলো অ্যাডজেক্টিভ, যেটার মডিফাই করতেছে টু লার্ন। তাহলে এক্সপ্লেনিং দ্য রিজন অফ আর, এই যে ইগারনেস, অর্থাৎ তার আগ্রহিতার যে কারণ সেটাকে বুঝাচ্ছে। তাহলে যে অ্যাডভার্বকে মডিফাই করে সে কি হয়, এই সরি, যে অ্যাডজেক্টিভকে মডিফাই করে সে কি হয়, অ্যাডভার্ব। তাহলে ইনফিনিটিভের সব ব্যবহার, দেখলে ইনফিনিটিভ তিনভাবে ব্যবহৃত হয়, এটা ভালোভাবে নোট করো, একটা ওয়ার্ড একটা দাড়ি কোমা বাদ দেওয়ার দরকার নেই, ঠিক আছে, পুরোটা নোট করো। হয়ে গেছে না ভিডিও পজ দিয়ে নোট? হ্যাঁ, আর একটা ইংলিশে আর একটা প্রবাদ আছে না, ওই যে দেয়ার ইজ এ সে ড্যাট, কি বলে ওটারে, টুমারো, না না না, ইয়েস্টারডে ইজ হিস্ট্রি অ্যান্ড টুমারো ইজ এ মিস্ট্রি বাট দ্য প্রেজেন্ট ইজ এ গিফট, দ্যাট ইজ হোয়াই ইট ইজ কল্ড প্রেজেন্ট। মানে হলো এর আগে তুমি কী সব করে আইসো দেখার বিষয় না, তুমি ভবিষ্যতে কই যাবা, মানে তোমার আদৌ তোমার ড্রিম গার্লের সাথে তোমার বিয়ে হবে কিনা, হ্যাঁ মানে পাওয়া কিনা তোমার ক্রাশে, সেটার কোনো গ্যারান্টি নেই। কিন্তু বর্তমানে তুমি যদি হার্ড ওয়ার্ক না করো, ওই ভবিষ্যতের কথা ভেবে যে এইচএসসি পরীক্ষা চলে এসে আমার সিলেবাস শেষ হয়নি, এটা ভাবতে ভাবতে যদি পড়ার সময় চলে যায়, তাহলে ভালো রেজাল্ট হবে কীভাবে? এখনও পটাতে পারলাম না, সেকেন্ড ইয়ার শেষ হয়ে গেল, ক্রাশে তো অন্য জায়গায় হয়ে যাবে, এমন চিন্তা ভাবনা করেও লাভ নেই, কারণ কথায় আছে জন্ম মৃত্যু বিয়ে, এই তিন বিধাতা নিয়ে, যার সাথে লেখা তোমার তার সাথেই হবে, যেইখানে লেখা তোমার সেইখানেই হবে, যে টাইমে লেখা তোমার সেই টাইমেই হবে, তাই না? তো ওভার থিঙ্কিং করার কোনো বিষয় নেই, পরীক্ষা আছে তো কী হয়েছে, 6 মাস তুমি হার্ড অ্যান্ড সয়েল মনে করো পুরো ভাঙাচোরা পড়া দাও, 6 মাস পরে শুধুমাত্র A+ পালি হসে, তারপরে অ্যাডমিশনের পড়া শুরু করে ভালো একটা জায়গায় চান্স নিলে কমপ্লিট, ঠিক আছে? একটু মনোযোগী হও, এইচএসসি পরীক্ষা এসে যেহেতু। তো হয়তো আমাদের এটা লাস্ট স্লাইড ছিল। হ্যাঁ, উই আর ডান ফর টুডে, আজকের ক্লাসে পর্যন্তই। তো আমাদের দেখতেছো ভার্ব অ্যান্ড ভার্বাল শেষ, আর মূলত আমার কথা ছিল আজকে ফ্রেজ করানোর, বাট আমি ফ্রেজ করাইনি, কারণ ভার্ব অ্যান্ড ভার্বাল সেই ইনফিনিটিভ, জেরান্ড পার্টিসিপল এগুলো অনেকেই পারে না। নেক্সট ক্লাস অবশ্যই ফ্রেজের উপরে হবে। তো ফ্রেজ শেষ করেই, ফ্রেজ শেষ করা মানে মনে করো মডিফায়ার শেষ, আমার মডিফায়ারে সিম্পল যেসব, যে আমাদের যে গাইডের যেসব রুল আছে ওইগুলো দেখলে, ওই একবার দেখলে হয়ে যাবে। ফ্রেজ শেষ করা মানে আমাদের মডিফায়ার ক্লিয়ার। তো এরপর আমাদের দেখা হবে ফ্রেজের ক্লাস। সো টিল দেন, গুড বাই।